TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আবার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি রানা রায়হান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় দিবসকে 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয় দাবি করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি পোস্ট দেওয়ার পর এ নিয়ে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মোদীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি লিখেছেন, তীব্র প্রতিবাদ করছি, তাকে কোট করছি। 16 ডিসেম্বর 1971 ছিল বাংলাদেশের বিজয়ের দিন। এছাড়া গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারাও নিন্দা জানিয়েছেন। মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় নতুন একটি কমিশন গঠন করার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন প্রতিষ্ঠার দিকে অগ্রসর হচ্ছে সরকার। ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে ধারণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। আর যে কমিশনটির কথা তিনি বলেছেন, সেই কমিশনের প্রধান তিনি নিজেই হবেন। এদিকে আমরা দেখছি আমেরিকায় উইসকনসিনের মেডিসনে বন্দুক হামলায় একজন শিক্ষার্থী এবং একজন শিক্ষক নিহত হয়েছেন। এটা নিয়ে চলতি বছর স্কুল শুটিং হলো 322টি। পুলিশ জানিয়েছে হামলাকারী নিজের গুলিতে মারা গেছে। ধারণা করা হচ্ছে হামলাকারী ওই স্কুলের শিক্ষার্থী ছিল। এছাড়া আজকে একটি সংবাদ সম্মেলন করেছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য আমেরিকার রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তিনি টিকা সম্পর্কে কথা বলেছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন, আরও বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন, ড্রোন নিয়ে কথা বলেছেন। যে ড্রোন আলোচনায় আছে আমরা দেখছি, সেগুলো নিয়ে যদি সম্ভব হয় আমরা আলোচনা করব। আমার সাথে আছেন ডক্টর শফিকুর রহমান, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন, সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি। আপনাকে স্বাগত জানাচ্ছি, একই সঙ্গে বিজয় দিবসের শুভেচ্ছা। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমাদের দর্শকদের এবং আপনার শব্দটা আমি শুনতে পারি, হয়তো একটু পরে পারবো। স্বাগত জানাচ্ছি ফাহিম রেজা নূর, ফ্রিল্যান্স সাংবাদিক, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শহীদ বুদ্ধিজীবী সিরাজউদ্দিন হোসেনের সন্তান। আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা। আমি শুরুতেই ডক্টর শফিকুর রহমানের কাছে যাব। ডক্টর শফিক, আমার কথা আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমি শুনতে পাচ্ছি, আপনার কথা এবারও আমি শুনতে পাচ্ছি। যেটি আমি জানতে চাইব, মোদির যে টুইটটা, এটা নিয়ে বিতর্কে জন্ম দিয়েছে। এখানে এই টুইটের অর্থ কী এবং এই টুইটের প্রতিক্রিয়া যে বাংলাদেশ সরকার দিয়েছে সেটা যথার্থ কিনা, যৌক্তিক কিনা, বা মুক্তিযুদ্ধে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে, যে যুদ্ধের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে, সার্বভৌম হয়েছে এখানকার জনগণ, তো সেই যুদ্ধে ভারত সহায়তা করেছে, ফলে তাদের কন্ট্রিবিউশন আছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। কিন্তু একেবারেই পুরোপুরি ভারত যে টুইটটা করা হয়েছে এক্স হ্যান্ডেলে, সেটাতে কি বোঝায় আর কি ডক্টর শফিকুর রহমান? এতে বোঝা যায় যে ভারত কনফিউজ। ভারত যে কি করবে, কোথায় যাবে, কোন ডিরেকশনে যাবে, তাদের যে লিডারশিপের ভেতরে যে মানে একটা বিভিন্ন রকম বিভক্তি রয়েছে, সেগুলো বোঝা যায়। ফরেন সেক্রেটারি এসে এখানে যে ভিজিট করে গেছেন এবং বিভিন্ন রকম ওপিনিয়ন দিয়ে গেছেন, সেদিক থেকে আমরা বুঝতে পারছিলাম যে হয়তো ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা আরেকটু ভালো পর্যায়ে যাবে, আরেকটু ইমপ্রুভ করবে। কিন্তু আমরা এখন যা দেখতে পাচ্ছি, এটা সরকার কতটুকু সিরিয়াসলি নেবে আমি জানি না, কিন্তু অন্য পলিটিক্যাল পার্টি এবং অন্যরা এই যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যটা একটা টুইটের ব্যাপার। এটা কোনো অফিসিয়াল ডিপ্লোম্যাটিক কোনো ওপিনিয়ন না, এটা তার বক্তৃতার বা তার একটা মানসিকতার একটা রিফ্লেকশন, এবং এই রিফ্লেকশনটা হচ্ছে এই সময় ডিপেন্ডেন্ট। এই যে গত 4 মাস 5 মাসে 4.5 মাসের মতন পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশের জন্য তো ভারত তৈরি ছিল না।
ভারত যেভাবে ইন্ডিয়া চালাচ্ছিল, চলছিল, যেভাবে তারা ভাবছিল যে আগামী এই 4 বছরও এইভাবেই চলবে, আগামী গত 10 বছর 12 বছর যেভাবে চলেছে, তো সেটা হয়নি বলে যে একটা আনএক্সপেক্টেড, আনডিফাইন্ড, আনক্লিয়ার সিচুয়েশন হয়ে গেছে ভারতের জন্য। ভারত এখন কোন পথে যাবে, আমি বলছিলাম যে তারা কনফিউজ, তাদের কোনো সেন্স অফ ডিরেকশন নাই বাংলাদেশ সম্পর্কে। এখন বাংলাদেশ সম্পর্কে হাসিনাকে রেখে তারা কোনো বাংলাদেশের এই সরকার বা এর পরের সরকারের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলবে, যেমন দুটি পার্শ্ববর্তী দেশ যেভাবে ভালো রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, কালচারাল সম্পর্ক তুলে ধরে, ডিপ্লোম্যাটিক সম্পর্ক সেইভাবে তুলে ধরবে, নাকি এইরকম একটা কনফিউজ সিচুয়েশনে এই আগামী 1 বছর ইলেকশন হওয়া পর্যন্ত চলবে, অথবা কি যে হবে খুব আনক্লিয়ার। সেই জন্য উনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে, আমার যেটা দ্বিতীয় পয়েন্ট যেটা মনে হয় সেটা হলো তাদের লোকাল মার্কেটের জন্য, ইন্ডিয়ার ভেতরের জনগণের জন্য, বাংলাদেশের জনগণের জন্য বা ইন্টারন্যাশনাল কমিউনিটির জন্য উনি এটা বলেননি বা বলতে যাননি। মানে আপনি বলতে চাচ্ছেন যে ভারতীয় অভ্যন্তরীণ রাজনীতির বহিঃপ্রকাশ, এই টুইটটা বহিঃপ্রকাশের জন্য এটা বলতে চাচ্ছে, করতে হয়েছে, এবং এর পার্ট অফ পলিটিক্স, এবং বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যে সিনারিও রয়েছে, আমরা যেটা জানি সেটা হচ্ছে যে, আমি এখানে আমেরিকায় থাকি, অনেক বন্ধু বান্ধব আছে এখানে, ভারতীয় বন্ধু বান্ধবরা রয়েছে, তারা অনেক সময় আমাদেরকে নিচু করে দেখে এবং কমেন্ট করে বিভিন্নভাবে বাংলাদেশিদের, বাংলাদেশ সম্পর্কে। শুধু তাই না, তারা যে আমাদেরকে স্বাধীন করে দিয়েছে এটা তাদের একটা জন্মগত রাইট হিসেবে তারা এটা দেখে। তারা বলে যে তোমরা কেন আমাদের সাথে চলো না, আমাদের পলিসি ফলো করো না, আমাদের মানে আমরা তোমাদের স্বাধীন করে দিয়েছি, তোমরা আমাদের অঙ্গ, তোমরা আমাদের অংশ। এটা হলো একটা সাধারণ মাইন্ডসেট, কিন্তু রাজনৈতিক বা ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে গিয়ে এই ধরনের পলিসি বা স্ট্র্যাটেজি হয় না। কাজে এটা একটা কনফিউজিং, একটা টেম্পোরারি, একটা লোকাল ইন্টারনাল কনজাম্পশনের জন্য নরেন্দ্র মোদী এটা বলেছে বলে আমার মনে হয়। তবে এটা ইমপ্লিকেশন আছে, এটা আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের একটা ফর্মাল প্রোটেস্ট করা উচিত। উনি এর আগে কিন্তু এই ধরনের মানসিকতা নিয়ে কথা বলেননি। সেই জন্য আমি বলছি যে এই যে পরিবর্তন হয়েছে গত 4 মাস, 4.5 মাসে, এই পরিবর্তনের উপর নির্ভরশীল একটা স্টেটমেন্টের মতন তাকে দিয়েছে, এবং তার নিজের অবস্থাও তো এখন সরকারের ভেতরে ভালো না, বিভিন্ন রকম কথাবার্তা বলেন, কনফিউজিং। ইন্টারন্যাশনাল কমিউনিটিতে উনি কি রাশিয়ার দিকে যাবেন, কি ব্রিকের সাথে, চায়নার সাথে সম্পর্ক ইমপ্রুভ করবেন, নাকি আমেরিকার সাথে থাকবেন? এখন তো একটু কনফিউজিং ফরেন স্ট্র্যাটেজিও ভারতের আমরা দেখতে পাচ্ছি। তারপরে ট্রাম্প এসছে, ট্রাম্প আসার পরে আগামী 4 বছরে কোন দিকে যাবে ভারত, সেটা নিয়েও বিভিন্ন রকম আলোচনা এবং মানে বিভিন্ন জিনিস পয়েন্ট আসতে পারে। আপনার কাছে আমি আসবো, একই বিষয়ে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা, যে আমি একটু ফাহিম রেজা নূর, তিনি শহীদ বুদ্ধিজীবীর সন্তান, একই সঙ্গে লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তার কাছে জানতে চাইব যে এই যে বিতর্কটা তৈরি হয়েছে নরেন্দ্র মোদীর টুইটকে কেন্দ্র করে, সেইটা সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি? দর্শক এবং শ্রোতাদের আমার শুভেচ্ছা। আজকের যে বিষয়বস্তু, আমি মনে করি যে এই টুইট যেটা দিয়েছে সেটার ব্যাপারে বাংলাদেশের স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া হয়েছে, ভালোর চাইতে মন্দই সবাই দেখেছে। কিন্তু আমি বিস্ময় প্রকাশ করছি অন্য জায়গায়। এই যে মুক্তিযুদ্ধ বা ভারত পাকিস্তান যুদ্ধ, আপনারা একটু খেয়াল করেন, সেখানে যুদ্ধটা 2টা ফ্রন্টে হয়েছে, একটা পশ্চিম পাকিস্তানে আর একটা পূর্ব পাকিস্তানে। যার ফলে যদি বলা হয় ভারত থেকে যে আমাদের বিজয়, সূক্ষ্মভাবে চিন্তা করুন, সেটা কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলা হচ্ছে না,
কিংবা পূর্ব পাকিস্তানের কথা বলা হচ্ছে না। তাদের বিজয়টা হচ্ছে পাকিস্তানের সাথে বিজয়, কারণ মুক্তিযোদ্ধারা পূর্ব পাকিস্তানে লড়েছে আর পশ্চিম পাকিস্তানে লড়েছিল ভারতীয় সৈন্যরা। কিন্তু টুইটারে কিন্তু বিজয় দিবস কথাটা উল্লেখ করেছেন, এই বিজয় দিবস এই টার্মটা বিলংস টু বাংলাদেশ। আমি কিন্তু সে কথাটা বলেছি, আপনি হয়তো ওটা একটু এড়িয়ে গেছেন বা এড়ানোর চেষ্টা করেছেন। না না ঠিক আছে, সেটা জি। হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে ওটা বিজয় হয়েছে তাদের মতে, ভারতের মতে। তা যার ফলে ভারতরা বিজয় দিবস বলতে বলেছিল পশ্চিম অঞ্চলে, আর পূর্ব অঞ্চলে মুক্তিযোদ্ধারা পাকিস্তানিদের আত্মসমর্পণ করিয়ে যারা বিজয় অর্জন করেছে, মুক্তিযুদ্ধের একটা সত্যিকার অর্থে বিকশিত হয়েছে এবং 30 লক্ষ আত্মত্যাগের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এটা আমরা বিজয় অর্জন করেছি। এবং আমাদের সাথে পূর্ব ফ্রন্টে ভারতীয় সৈন্যরাও অংশগ্রহণ করেছিল, মিত্রবাহিনী, মুক্তিবাহিনী এবং ভারতীয় যেটিকে বলা হয় মিত্রবাহিনী, দুইটা সমান্তরাল ভাবে লড়েছিল। যদিও মুক্তিবাহিনীর বেশি এখানে আমি ক্রেডিট দেবো। কিন্তু যাই হোক, আপনি যে প্রসঙ্গে বলছিলেন যে মোদি যে টুইটটা করেছে, হ্যাঁ, আমি এই ব্যাপারে মোদির সেখানে বিজয়ের কথাটা আর একটু ক্লিয়ার করা উচিত ছিল। তাহলে হতো কি, বাংলাদেশের প্রতিক্রিয়াটা এত হতো না। যদি সেটা বলতো যে আমরা পশ্চিম রণাঙ্গনে আমরা জয়ী হয়েছি, সেটাই আমাদের বিজয়, তাহলে হতো কি, পূর্ব ফ্রন্টে যে লড়াইটা হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, তারা বা সেই বিজয়কে তারা মিন করেনি। সেই জিনিসটা বুঝলে মনে হয় ভালো হতো। কিন্তু মোদির মনে বা ভারতের মনে কোনটা ছিল বা কোনটা আছে, সেটা স্বাভাবিকভাবে আমরা বাংলাদেশিরা বিচার বিশ্লেষণ করতেই পারি। কিন্তু আমার মনে হয় যে কোনো কথার বা যে কোনো কিছুতে মাথা গরম না করে একটু ঠান্ডাভাবে, শান্তভাবে যদি চিন্তা করা যায়, তাহলে ভারতের কতটুকু দোষ, আমাদের কতটুকু দোষ, বা তাদের কতটুকু ভালো, আমাদের কতটুকু ভালো, সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করতে হবে। আমার যদি সময় থাকে তাহলে আরেকটু বলতে পারি। Sure, কারণ ভারতে বলবেন আপনি। আচ্ছা, ভারতের যে সমস্যাটা হয়েছে, যদি পূর্ব পাকিস্তান থাকতো এবং যুদ্ধ যদি লাগতো, তাহলে ভারতের কিন্তু অসংখ্য বা অসম্ভব রকম একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। কারণ তাদের তখন 2টা ফ্রন্ট চলে আসতো। কারণ এই 1971 সালে যদিও 2 ফ্রন্টে তারা যুদ্ধ করেছে, প্রথম দিকে কিন্তু তারা পূর্ব ফ্রন্টে আসেনি। না আসার কারণ, এখানে মুক্তিযোদ্ধারাই তাদের সমস্ত কিছু নিয়ে শক্তি প্রয়োগ করেছিল পাকিস্তানিদের বিরুদ্ধে, যার ফলে পশ্চিম রণাঙ্গনেই তারা সমস্ত কিছু দৃষ্টিপাত করেছিল। যুদ্ধটা ওখানেই হয়েছিল। যার ফলে পূর্ব পাকিস্তান যদি থাকতো এবং সেই আর্মি বা সেই জনগণ যদি সমর্থন করত, তাহলে কিন্তু ভারতের বিপদ ছিল। কিন্তু সেই জায়গা থেকে ভারত খুব রিল্যাক্স মুডে ছিল। সেই কারণেই বলছি যে ভারতের যে অবস্থার সৃষ্টি হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের কারণে, তারা খুব ভালো ভালো মানে কি, তারা বেশ স্বচ্ছন্দ বোধ করেছে। আর টুইটের ব্যাপারে আমি আগেই বলেছি যে সেটা একটু ক্লিয়ার করা উচিত ছিল, বিজয়টা কাদের, বিজয়টা কেন, বিজয়টা কি। তাহলে হতো কি, বাংলাদেশের যে প্রতিক্রিয়া হয়েছে জনমনে, সেই জিনিসটাও তারা একটু চিন্তা করতে পারতো, বা তারা হঠাৎ করে গরম গরম ভাবে প্রতিক্রিয়া না জানালেই হতো। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ এবং ভারতের মধ্যে অনেক তফাৎ বলতে বুঝাচ্ছি, বাণিজ্য বলেন, রাজনৈতিক বলেন, নানাবিধ কারণে তাদের সাথে একটা বোঝাপড়ার ব্যাপার আছে। আপনি বলছেন যে বিগত 15 বছর, আমি মনে করি 15 বছর না, আপনারা খেয়াল করে দেখবেন পাকিস্তান আমলেও এবং এই বাংলাদেশ আমলেও ভারতের সাথে বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের একটা সুসম্পর্ক ছিল এবং বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেন যাতায়াত করতো। 65 সালে সেটা বন্ধ হয়ে গেছিল। তা সেই কারণে আমি বলছি যে ভারতের সাথে আমাদের কোনোদিন সম্পর্ক খারাপ ছিল এ কথা বলবো না, তবে তারা যে মাঝে মধ্যে প্রভুত্ব যে একটা দৃষ্টিকোণ দিয়ে দেখতো, সেটাই আমার আপত্তি। এটাই হচ্ছে আমাদের আপত্তি সেখানে। কিন্তু নরেন্দ্র মোদীর টুইটে কিন্তু সেইটারই প্রতিফলন ঘটেছে। বাংলাদেশকে দাবিয়ে রাখার, বাংলাদেশকে যাকে বলা হয় যে ছোট দেশ হিসেবে চিন্তা করার, কলোনি হিসেবে চিন্তা করার একভাবে তারা সবসময় এরকম চেষ্টা, তাদের পলিটিক্যাল লিটারেচারে, তাদের পলিটিক্যাল অঙ্গনে যে আলোচনার মধ্যে, এবং তাদের এই চিন্তা ভাবনা তাদের দেশের
জনগণের মধ্যে পর্যন্ত আমি সেই জনগণকে আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় তাদের বিচরণ রয়েছে, এমনকি গণমাধ্যমেও তাদের মূল স্ট্রিম মেন স্ট্রিম গণমাধ্যমে আমরা দেখছি কেউ কেউ শুধু তাই না, বিভিন্ন কয়েকটা রাজ্য স্টেটের চিফ মিনিস্টাররা বলেছে যে বাংলাদেশের মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী দুটো আলাদা জিনিস। তারা বাংলাদেশকে ওদের একটা অংশ হিসেবে, একটা রাষ্ট্র হিসেবে, একটা স্টেট হিসেবে গণ্য করে। কাজে এই যে একটা পার্সপেক্টিভ, আমার কাছে যেটা মনে হয়েছে এই পলিটিক্যাল গেমটা, এটা একটা পলিটিক্স এবং পলিটিক্যাল গেম। এইটা আমি যেটা বলছিলাম যে ইন্টারনাল কনসাম্পশনের জন্য উনি ওটা ব্যবহার করেছেন। কিন্তু উনি যদি ওই ফাহিম সাহেব ভালো বলেছেন, ঠিকই বলেছেন অনেকটা, যদি উনি পাকিস্তানের কথাটা যদি পরিষ্কার করে বলতেন যে আমরা পাকিস্তানের সাথে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে জয়ী হয়েছে এবং এটা একটা বিজয় দিবস, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একটা বিজয় দিবস, সেটাও একটা সত্যি কথা। এতে কোনো মানে আমরা ফ্যাকচুয়াল ইসের অভাব দেখি না, কিন্তু ওনার ইন্টারপ্রিটেশনটা বিভিন্ন ভাগে বিভিন্ন দিকে চলে গেছে। যদি বলতেন যে ভিক্টরি, উনি এখন বলেছেন ভিক্টরি ফর ইন্ডিয়া, সেটা যদি বলতেন ভিক্টরি ফর ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, তাহলে কি ঠিক হতো? হ্যাঁ, ওটা অতখানি এখন বলবেন কিনা ওনারা। আর বিশেষ করে আজকে আমি যেটা বারবার বলছি যে এই যে 4-5 মাসের যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের সময় ওনারা বাংলাদেশকে ওইভাবে সাথে নিয়ে কাজ করবেন কিনা, কারণ তাদের স্ট্র্যাটেজি এখনো ক্লিয়ার না। তারা কোথায় যাবেন, কি করবেন, হাসিনা ফেরত আওয়ামী লীগ, হাসিনা ছাড়া আওয়ামী লীগ থাকবে, নাকি অন্য কোনো সরকার যদি আসে সেই সরকারের সাথে সম্পর্ক ডেভেলপ করবে, কি করবে, এটা সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো পরিষ্কার সেন্স অফ ডিরেকশন দেখতে পাইনি। একটা জিনিস ভারতের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন সময় যে ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায়, অর্থনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, এগুলো থেকে বিচ্ছিন্ন হতে চায় না, এটা পরিষ্কার করেছে বারবার। জি, সেটা একেবারে সত্যি। এবং এটার আপনারা যদি অর্থনৈতিক, রাজনৈতিক, সোশ্যাল, কালচারাল মানে ইন্টারডিপেন্ডেন্স, আমাদের এমন একটা স্টেট, এমন একটা হিস্টোরিক্যাল কনটেক্সট, আমরা তো 200, 300, 500 বছর আগের থেকে আমাদের একটা ইন্টারডিপেন্ডেন্ট রিলেশনশিপ ভারতের সাথে তৈরি হয়েছে, ইস্ট বেঙ্গলের, ইস্ট পাকিস্তানের এবং এখন বাংলাদেশে। কাজে এই যে একটা সম্পর্ক, এটা থাকবে, এটাকে আমরা সম্পূর্ণভাবে ফেলে দিয়ে পারবো না যতক্ষণ পর্যন্ত যদি ভারত সেটা চায়। ভারত যদি না চায় যে আমরা বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক রাখবো না, তখন আমাদের বাংলাদেশের নতুন স্ট্র্যাটেজি এবং আইডিওলজি ডেভেলপ করে আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু সেটাও পলিটিক্যাল এবং ইকোনমিক কারণে এবং সোশ্যাল, কালচারাল, লিঙ্গুইস্টিক ল্যাঙ্গুয়েজের কারণে আমরা অনেকটা কাছাকাছি এবং এইভাবেই থাকতে হবে বলে আমাদের মনে হয়। জি, আমি এই আলোচনার প্রসঙ্গ ধরেই মুক্তিযুদ্ধ, বিজয় দিবস, এই প্রসঙ্গ ধরে একটি, যেহেতু ভারত আলোচনায় আছে, এটি আলোচনা করতে চাই, যেটি হচ্ছে যে জামায়াতে ইসলামী বাংলাদেশ, বা ওদের নামটা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা আজকে আমরা দেখলাম যে মিছিল করে, এই সমাবেশ করেছে, বিজয় দিবসের অনুষ্ঠান করেছে। মাথায় দেখো যে পতাকার যে রং, সেই রঙের টুপি, 2 ধরনের, লাল এবং সবুজ টুপি পরে, এই ক্যাপ পরে করেছে। এবং তারা মনে হচ্ছে এই অভ্যুত্থান পরবর্তী সময় তাদের যে বক্তব্য, তারা মনে হচ্ছে তারা আদর্শ পাল্টেছে, মনে হচ্ছে ওখানে সরে এসছে। কিন্তু এইটা তো পরিষ্কার যে তারা বাংলাদেশের স্বাধীনতার, সার্বভৌমত্বের বিরোধিতা করেছে শেষ পর্যন্ত। 14 ডিসেম্বর তারা হাজারো বুদ্ধিজীবীকে ধরে নিয়ে হত্যা করেছে। কিভাবে হত্যা করেছে সেই বর্ণনাও আমরা জানি, বলতে পারি। হ্যাঁ, তো আমরা এই জামাতে ইসলামী এই নামে এই দলটির স্বাধীন সার্বভৌম দেশে থাকা উচিত কি না? কেউ কেউ বলছেন উচিত না, এই দলটির নাম পাল্টানো উচিত, যেহেতু তারা তাদের ইঙ্গিত দিচ্ছে তারা আদর্শ পাল্টেছে। ফাহিম রেজা নূর, আপনার কাছে জানতে চাইব।
আপনি প্রসঙ্গে বলেছেন যে জামাত ইসলামের কথা। রাইট। আপনি খেয়াল করেছেন জামাত ইসলাম গোড়া থেকেই 1971 সালের গোড়া থেকেই এই বাংলাদেশের বিপক্ষে ছিল, মুক্তিযুদ্ধে বিপক্ষে ছিল। কিন্তু পরম পরিতাপের বিষয় যে এই জামাতে ইসলাম তারা কোনো সময় এই বাংলাদেশকে মনে প্রাণে মেনে নিতে পারেনি। শুধু তাই না, তারা কোনোদিন ক্ষমাও চায়নি তাদের ভূমিকার ব্যাপারে। এবং এখন পর্যন্ত যতই তারা লাল টুপি সবুজ টুপি মাথায় দিক না কেন, যতই তারা বাংলাদেশের পক্ষে কথা বলুক না কেন, কিন্তু তাদের চরিত্র বা খাসলত তো বদলায়নি। যার ফলে আপনি যতবার বা যতভাবেই বলেন না কেন, তারা হয়তো এখন একটু বদলেছে। আমার তো মনে হয় না, বদলানোর তো কোনো কার্যকলাপ তাদের দেখিনি, অন্তত কথাই, তাদের কথাই, রাইট, কথাই আর কি, কিন্তু কাজে কর্মে আমরা দেখছি না। এই কারণেই আমি মনে করি যে জামাত ইসলামের যে কথায় এবং বর্তমানে যে কাজে, তারা এই বুদ্ধিজীবীদের কথা যখন বলছেন আপনি, বুদ্ধিজীবী প্রসঙ্গে এসেও তারা বলছে যে এই বুদ্ধিজীবীদের হত্যার পিছনে কারা আছে কি আছে করে আবার নিজেদের মতন মন গড়া ব্যাখ্যাও দিচ্ছে। এই যে এতদিনের তাদের মনে মনে যে কথাটা ছিল এখন প্রকাশ্যে বেরিয়ে আসছে, যেটা কিনা সত্যিকার অর্থে বাংলাদেশ বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই কথাগুলি আসছে। এই কারণে আমি মনে করি যে জামাত ইসলামের রাজনীতি করা উচিত কি উচিত না সেই ব্যাপারে আমি যাব না, কিন্তু আমি এটাও মনে করি যে কোনো দল, গণতান্ত্রিকই বলেন বা গণতান্ত্রিকই আর কি, যে দল আছে তাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে বা নিষেধ বন্ধ করে এটা খুব একটা ভালো কাজ হবে বলে আমি মনে করি না এবং সমর্থনও করি না। তারপরেও জামাতের এই কার্যকলাপে আমি খুবই মর্মাহত এবং ব্যথিত। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটি ব্রেক নিতে চাই, বিরতিতে যেতে চাই। বিরতি যাওয়ার আগে আমি ডক্টর শফিকুর রহমানকে প্রশ্নটি যেটি করতে চাই আমি ওনার এই কমেন্টের সম্পর্কে একটা দুটো কথা বলি। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে জামাতে ইসলামকে আমরা একটা ফিয়ার, একটা ভয়ের মতন পলিটিক্যাল গ্রুপ হিসেবে দেখি। আপনি যদি, আমি সোশ্যোলজির ছাত্র, আমি কমিউনিকেশনের ছাত্র, আমি মিডিয়া পড়াই, আমি পলিটিক্যাল ইকোনমি পড়াচ্ছি। বাংলাদেশের সমাজ যদি আপনারা দেখেন এবং একটু ডিপে যান, আমরা কিন্তু সমাজ হিসেবে আমরা ধর্মনিরপেক্ষ। আমরা নামাজ পড়ি, আমরা রোজা করি, আমরা অন্যান্য, আপনি যদি গ্রামে যান, আজ পর্যন্ত কিন্তু কোনো জামাতের বড় রকম পলিটিক্যাল বেস তৈরি হয়নি। ধর্মীয় বেস তৈরি হয়েছে এবং অন্যান্য কাজ করার জন্য, কিন্তু ভোটিং ব্যাপারে যখনই আসছে তখন কিন্তু তারা কোনো এমপি, কজন এমপি, বিভিন্ন গত 50 বছরে কজন এমপি জামাত থেকে এসছে পার্লামেন্টে। তার মানে হচ্ছে যে পলিটিক্যাল ফিল্ডে জামাতের কোনো বড় রকম ভূমিকা নেই। ধর্মীয় ফিল্ডে আছে, স্কুলে আছে, কলেজে আছে, এখানে আছে, মাদ্রাসায় আছে, না মসজিদে আছে, অনেক কথা বলেন মসজিদে, কিন্তু আমরা শুনি মসজিদের বিভিন্ন কথা ইমামদের, কিন্তু আমরা যখন ভোট দেই তখন আমাদের রেশনাল, সোশ্যাল, পলিটিক্যাল, কালচারাল মাইন্ডটা এবং ধর্মনিরপেক্ষ মাইন্ডটা কাজ করে। এটা আমার ব্যক্তিগত ইন্টারপ্রিটেশন এবং এটা আমার ধারণা। তো সেই জন্য জামাতকে, ফাহিম সাহেব ঠিক বলেছেন যে কোনো পার্টি কি এই যে আওয়ামী লীগকে ব্যান করার কথা বলছে, ভুল। জামাতকে ব্যান করা হয়েছে, ভুল। এই রাজনৈতিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো দেশই কোনো পলিটিক্যাল গ্রুপকে, ছোট বড় যতই হোক, এক্সট্রিম গ্রুপকেও ব্যান করার দরকার নেই, কারণ ওদের কোনো ভূমিকা বাংলাদেশে ওই রকম ভাবে থাকবে না, এটা আমার মনে হয়। সেই জন্য আমাদের জামাতকে, এই যে একটা ফিয়ার তৈরি হয়েছে এবং আওয়ামী লীগের একটা গ্রুপ এটাকে ব্যবহার করছে, বিভিন্ন ভাবে এটাকে ব্যবহার করছে, যে এটা হলে ভারতরা ব্যবহার করছে, ওয়েস্ট বেঙ্গলের লোকজন ব্যবহার করছে, হিন্দুদেরকে মারা হচ্ছে, সংখ্যালঘুদের মারা হচ্ছে, করা হচ্ছে। যত ফ্যাক্ট তার চেয়ে অনেক বাড়ানো হচ্ছে এই কনসেপ্টটাকে।
এখন এটা সম্পর্কে একটা ভালো রকম আলোচনা বা এই যে ন্যাশনাল কমিটির কথা বলছেন এই গভর্নমেন্টে, তাদের এটা নিয়ে আলোচনা করা দরকার। জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করার কথা বলছেন, করা হবে। কিন্তু যে প্রশ্নটি আপনাকে করতে চেয়েছিলাম, করে যাই বিরতিতে, সেটি হচ্ছে জি, মানে ভারতের মানে যে রাজনীতি এখানে শেখ হাসিনা জিইয়ে রেখেছিলেন, এক ভাই বলছে, অনেকে বলছেন সেটা কি, সেটা হচ্ছে যে সেকুলারিজম বনাম ইসলামিস্ট পলিটিক্স, ইসলামিজম, দুইটা পক্ষ। এই দুইটা পক্ষের যে পারস্পরিক যে দ্বান্দ্বিক পরিস্থিতি এই অস্তিত্ব ছিল গত 15-16 বছরে, তো এই অবস্থায় জামাতে ইসলামী টিকে থাকা একভাবে মানে বাঙালি জাতীয়তাবাদ বা আওয়ামী লীগের জাতীয়তাবাদকে টিকিয়ে রাখার শর্ত তৈরি করে কিনা, আমি বুঝাইতে পারছি কিনা আমি জানি না। একই সঙ্গে ভারতীয় যে রাজনীতি বাংলাদেশকে মৌলবাদী হিসেবে প্রমাণ করার দীর্ঘদিন ধরে এই জামাত ইসলামী তো একটা টুল তাদের কাছে। ফলে জামাত ইসলামী টিকে থাকা ভারতীয় রাজনীতির শিকারে পরিণত হওয়া কিনা আমি বুঝাইতে পেরেছি কিনা, আমি একটু বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে এই বিষয়ে জানতে চাইব। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি ভালো লাগছে। আমরা একটু পরে ফিরে আসছি। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আবার স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি ডক্টর শফিকুর রহমানের কাছে, তার কাছে অল্প উত্তর নিয়ে তারপরে যাব ফাহিম রেজা নূরের কাছে। ডক্টর শফিকুর রহমান। হ্যাঁ, আপনি এটা ঠিকই বলেছেন যে সেকুলারিজমটা ভারতের কনস্টিটিউশনে আছে, আমাদেরও এখন কনস্টিটিউশনে আছে। এর আগে কনস্টিটিউশন অন্যরকম ছিল, প্রথমে ছিল, তারপরে আবার এটাকে পরিবর্তন করার চেষ্টা করেছে, এটাকে ইসলামিক ধর্মীয় সময় কিছুটা টাইমে, কিন্তু সাকসেসফুল হয়নি সেই রকম ভাবে। এখন গণতন্ত্র মানে এই সেকুলারিজম বা এই যে ধর্মনিরপেক্ষতা কনসেপ্টটা যদি কনস্টিটিউশনের ভেতরে থাকে তাহলে এক কথা, সেটা কোনো অসুবিধে নেই। কিন্তু ইমপ্লিমেন্টেশন ফলে পর্যায়ে গিয়ে ভারত তো এখন যদি আপনি দেখেন তারা আর ধর্মনিরপেক্ষ নয়। রাইট রাইট। হ্যাঁ, তাহলে আপনি যদি মানে মোদির পলিসি দেখেন, তাহলে এই যে তাদের যে ক্যাস্ট সিস্টেম, ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় এবং অন্যান্য, এদের ভেতরে যে ধর্মকে কিভাবে ঢুকিয়ে দিয়ে নিচু ক্লাসকে এবং ভারতের মুসলমানদের চতুর্থ শ্রেণীর ক্লাসে পৌঁছে দেওয়ার যে একটা প্রচেষ্টা, এটা তো সেকুলারিজমের কথা না। কাজেই ভারতেরও এই ক্রাইসিস আছে, যেটা আমাদেরও আছে। এখন ভারতের সাথে আমাদের চলতে হলে আমাদের এখানে অনেক সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, বুদ্ধিস্ট, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টানরা রয়েছে, তাদের সাথে আমাদের ভালো সম্মান করা দরকার। এবং এই টেম্পোরারি সরকারও তারা সেটা বলেছে। যদিও আমি ব্যক্তিগতভাবে অনেক জানি যে গত 15-20 বছরে হিন্দুদের সম্পত্তি কারা অর্জন করেছে, হিন্দুদের সম্পত্তি কারা অর্জন করেছে। আপনি যদি একটা বড় রকম রিসার্চ করেন, আমাদের আমেরিকায় এখানে এক গ্রুপ আছে যারা করছে, আমার এক ছাত্র করছে চিটাগং ইউনিভার্সিটির, ও করে প্রমাণ করে সে ডকুমেন্ট করেছে চিটাগং এর সম্পত্তিগুলো কার সাথে কাছে গেছে। কাজে আওয়ামী লীগ যে গত 15-20 বছর ধরে এই সেকুলারিজমের কথা বলে কিন্তু কাজে তাদের ধর্ম মানে ঠিক নিরপেক্ষতা ছিল না। এই জন্য এটা যদি আপনি বলেন যে এটা ভারতের সাথে সম্পর্ক রাখার জন্য, এটা হতে পারে, এটা কোনো না। কিন্তু ভারতও জানে যে এখানে কিভাবে হিন্দুদের এবং অন্যদের অত্যাচার করা হতো গত 15-20 বছরে, যেটা ভারত কোনোদিন প্রতিবাদ করেনি। কিন্তু এখন ভারত এবং ওয়েস্ট বেঙ্গল উঠে পড়ে প্রতিবাদ করছে একটা ছোট ঘটনার্থেও। এই যে একটা পলিটিক্যাল চেঞ্জ, একটা কালচারাল চেঞ্জ আমি বলছি, এটা তাদের অ্যানালাইসিস এবং নিজেদের প্রয়োজনের স্বার্থে, যেটা ইন্টারন্যাশনাল মিডিয়া বা ভারতীয় মিডিয়া আমরা সবসময় দেখছি বিভিন্ন রকম যারা অন্যভাবে ইন্টারপ্রেট করছে।
জোকারি করছে কাজে কোনো কোনো এটা ক্ষেত্রে। একটা কমপ্লেক্স ইস্যু, এটা খুব সহজ ইস্যু না। এটা কোন সরকার আসবে, কোন সরকার থাকবে, কোন সরকার কিভাবে করবে এবং ভারতের সাথে আমাদের কিরকম সম্পর্ক থাকবে তার উপর নির্ভর করে। রাইট, ধন্যবাদ ডক্টর শফিকুর রহমান। আমি ফাহিম রেজা নূরের কাছে যাব, একই বিষয়ে আপনি প্রতিক্রিয়া দিতে পারেন। যেটি জানতে চাইব, মূল প্রশ্ন সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্যটি, আজকে যে ভাষণটি দিয়েছেন জাতির উদ্দেশ্যে, সেই ভাষণে তিনি জাতীয় ও ঐক্যমত্য গঠন কমিশন করবেন বা করেছেন। কিছু ক্ষেত্রে তিনি নিজেই এটার চেয়ারম্যান বা সভাপতি, সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, এরকম তিনি নাম ধরেই বলছেন। তো এই জাতীয় ঐক্যমত্য গঠনের ক্ষেত্রে আসলে এটা কাজে দেবে কিনা, আপনি কিভাবে দেখছেন এই উদ্যোগকে? ধন্যবাদ। একই সঙ্গে আপনি ওই যে প্রশ্নটি আগে করেছিলাম যে জামাতে ইসলামীর টিকে থাকা আওয়ামী লীগের অস্তিত্বকে স্বীকার করে নেওয়া হচ্ছে কিনা, তার টিকে থাকা জরুরি কিনা জামাত ইসলামীর, এরকম একটি প্রশ্ন করেছিলাম। জরুরি কিনা সেই ব্যাপারে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে। রাইট। তবে আমার মনে হয়েছে যে জামাতে ইসলামের, আগেই বলেছি যে বাংলাদেশ সম্পর্কে, মুক্তিযোদ্ধা সম্পর্কে তাদের চরিত্র, তাদের কথাবার্তা এগুলি যদি না বদলায়, তাহলে আমার মনে হয় বাংলাদেশের জনগণ রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামকে গ্রহণ করবে কি করবে না, সেই ব্যাপারটাই আমার কাছে বড় বিস্ময়। এখন যে প্রশ্নটি করলেন সেটার ব্যাপারে বলি। প্রসঙ্গটা ভালো যে ডক্টর ইউনূস সাহেব যে কথা বলেছেন, তিনি বেশ কয়েকটা কথা বলেছেন। তার ভিতরে আমার কাছে যেটা গুরুত্ব মনে হয়েছে, নির্বাচনের ব্যাপারে কথা বলেছেন এবং নির্বাচনটা 25 সালের শেষে অথবা 26 সালের প্রথম দিকে হবে বলে একটা ধারণা করা হচ্ছে। কিন্তু সেই নির্বাচনের কথাটা যেহেতু উনি বলেছেন, তার মানে এতদিন শঙ্কা যেটা ছিল যে ওনারা আদৌ নির্বাচন দেবে কিনা অথবা 3 থেকে 6 বছর থাকবেন কিনা, সে ব্যাপারে অন্তত পক্ষে নিরসন হয়েছে যে নির্বাচন দেওয়ার ফলে। এটা আমার মনে হয়েছে যে এটা একটা ভালো দিক। কেননা এই আন্দোলনের ফলে 224 সালের জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের বেনিফিশিয়ারি কারা ছিল বা কারা হতে চেয়েছিল, সেদিকে দৃষ্টিপাত করলে দেখা যায় যে বিরোধী দল বলতে যে এটা বলে যে বিএনপি পরবর্তী পর্যায়ে অদৃশ্য থাকলেও দেখা গেছে সামনের সারিতে এসছে জামাতে ইসলাম। তাই এরাও কিন্তু বারবার, এবং অন্যান্য ছোটখাটো দল তারাও দাবি করেছিল নির্বাচনের। কেননা ক্ষমতায় যদি আসতে হতো তাহলে দেখা যেত বিএনপির সম্ভাবনা ছিল অনেক অনেক বেশি। কেননা জামাতে ইসলাম, ওই যে আগেই আমার বড় ভাই বলেছেন যে তাদের কথা বলেন, তাদের অনেক বেশি গ্রহণযোগ্যতা আছে ধর্মের ব্যাপারে, মসজিদে কিংবা গ্রামে গঞ্জে। যখন ভোট হয় তখন দেখা যায় যে ভোট তারা খুব একটা পায় না এবং নির্বাচনে সিটও খুব একটা, খুব কি এত ক্ষুদ্রতে ক্ষুদ্র যে সেটা হাতের গোনা যায় আর কি। এই কারণে আমি বলছি যে বিএনপির সাথে যদি আর কি নির্বাচন হতো, তাহলে এখন ফাঁকা মাঠে গোল দিতে পারতো বিএনপি, জামাতে ইসলাম না। কিন্তু তারা একটা ক্ষতি বলবো না, তারা একটা বিস্ফোরণের মতন থাকতো এবং সবাইকে বা বাংলাদেশকে একটা অনিশ্চয়তার পথে নিয়ে যাওয়ার জন্য শতভাগ চেষ্টা করতো। সেখান থেকে আমাদের দূরে থাকার চিন্তা করছি। আর আপনি যে কথাটা বললেন যে ইউনূস সাহেব বলেছেন যে জাতীয় একটা ঐক্যমত, হ্যাঁ, জাতীয় ঐক্যমত করতে গেলে শুরুতেই দেখেছি যে জাতীয় ঐক্যমত করে, কিন্তু আওয়ামী লীগের প্রথম সারির বা বলতে পারেন যে যারা আর কি নীতি নির্ধারক, তাদের বেশিরভাগই হয় জেলে, না হলে পলাতক, না হলে ভিন্ন দেশে চলে গেছে। তারপরও তো কিছু রয়ে গেছে। 40% মোটামুটি তাদের সমর্থক ছিল। তাই যদি থাকে তাহলে আর আওয়ামী লীগের কেউ নাই, কর্মী নাই, তাদেরকে কেন ডাকা হয় না, তাদেরকে কেন নেওয়া হয় না? তাহলে তাদেরও একটা প্রতিনিধিত্ব থাকতো। কিন্তু এখানে প্রতিনিধিত্ব নাই। যখন এই ঘটনা ঘটছে 5ই অগাস্টে, তখনও দেখা গেছে যে সেনাপ্রধান যখন বলছে তখন
জামাত ইসলামের নামটা প্রথম বলছে, বিভিন্ন দলের সাথে কথা বলেছে, এবং তারা বারবার ঐক্যমতের কথা বলার চেষ্টা করেছে। পরবর্তী পর্যায়ে দেখা গেছে যে কোনো নীতি নির্ধারণ নেওয়া হোক না কেন এই সরকারের, এবং মাঝে মধ্যে এক হয়ে কোনো কিছু করতে চায়, কিন্তু আওয়ামী লীগের কোনো প্রতিনিধিত্ব থাকে না। এই ব্যাপারে আমি খুবই কড়াভাবে আলোচনা করতে চাই এবং সমালোচনাও করি। কিছু আওয়ামী লীগের প্রতিনিধিত্ব থাকার মতো পরিবেশ তৈরি হয়েছে কিনা আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে সরকারের পক্ষ থেকে এবং ছাত্র নেতাদের পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগকে আগে বিচার প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। তারা যে অপরাধ করেছে, এখানে যুদ্ধাপরাধ করেছে বলা হচ্ছে, গণহত্যা চালিয়েছে বলা হচ্ছে, এই জন্যে তাদের আলাদা করা হচ্ছে। কিন্তু এই বিচার বহির্ভূত, মানে বিচারের ছাড়া তাদের কি এই রাজনীতিতে প্রবেশ করার অধিকার রয়েছে? অবশ্যই রয়েছে। না, অবশ্যই রয়েছে, কেন নাই? আপনি গায়ের জোরে বিচার করবেন, আরে করেন না কেন? বেশিরভাগই তো বিচার করার জন্য আপনি জেলে ঢুকিয়েছেন। জেলে যদি ঢোকান তাতে তো বিচার হচ্ছে, তাহলে বিচার করার তো কোনো নাই। এখানে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, যারা এখন ক্ষমতায় আছে তারা একেবারে সরাসরি, আমি বলছি যে বেশিরভাগই, অন্ততপক্ষে 80% হচ্ছে এন্টি আওয়ামী লীগ। আমি এন্টি স্বাধীনতার কথা বলবো না, এন্টি আওয়ামী লীগ এক অর্থে ঠিকই তো, তার কিন্তু এই আওয়ামী লীগকে ক্ষমতাসীন দল ছিল, তাদেরকে এই ক্ষমতাচ্যুত করে অভ্যুত্থান ঘটিয়ে জনগণের সহায়তায় সেই আওয়ামী লীগকে সরিয়ে দিয়েছে। ফলে এন্টি আওয়ামী লীগ তো 100%ই বলা যেতে পারে। 100% কি? মানে এরা সবাই এন্টি আওয়ামী লীগ, আর এন্টি আওয়ামী লীগ আপনি বলতে পারেন। হ্যাঁ, অবশ্যই তাই, অবশ্যই তাই। এবং এই ছাত্র নেতাদের ভিতরে দেখেন না কেন, যারা মাস্টার মাইন্ড তাদের দেখেন না কেন, এরা তো সেই ইসলামী পন্থী। তারা তো দেখা যাচ্ছে যে সেগুলি হচ্ছে অন্য পার্টির সেবা করেছে, পা চেটেছে, তারা আজকে ক্ষমতায়। এটা ভেবেন না যে আমি বিদেশে আছি বলে এত বড় বড় কথা বলছি, তা না। আমি বাংলাদেশে থাকলে সেই কথাই বলতাম, যেটা সত্যি সত্যি। সুতরাং আপনি এখানে বসে একেবারে দালালি করবেন। আমি দালালি কথাটা এই জন্যই বললাম যে অনেকে আছে, অনেকে আমি দেখি যে তারা এমন ভাবে ইনিয়ে মিনিয়ে কথা বলেন যে একেবারে আওয়ামী লীগ চিরশত্রু। কেন আপনারা কি দেখেননি মাশরাফি মুর্তজাকে? সে তো আওয়ামী লীগ, সে তো এমপি, সে তো ঘুরে বেড়াচ্ছে, খেলছে। আপনি বলছেন আওয়ামী লীগ কাউকে পায় না, আওয়ামী লীগকে মানে ব্যান করে দেওয়া উচিত, অথবা তাদের আন্দোলন করেছে বলে তাদেরকে একেবারে বিচার না হলে হবে। আমি একটি সহজ প্রশ্ন করি, যে জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে, যে গণঅভ্যুত্থানে গণহত্যা চালানো হয়েছে সরকারের নির্দেশে উচ্চ পর্যায়ে, সেটার বিচার হওয়া উচিত না? আমি তো মনে করি গণহত্যার ব্যাপারে আমার একটা বড় একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। সেটা হচ্ছে যে আমি বলেন কি বলছেন, শেষ করেন সংক্ষেপে, আমি অনুষ্ঠান শেষ পর্যায়ে আছি আর কি। না, আমি বলছিলাম সেটাই, যে গণহত্যার ব্যাপারেও অনেক আমার দ্বিধাদ্বন্দ্ব আছে। যে গণহত্যা যদি বলেন তাহলে আমি সরাসরি বলবো যে উভয় পক্ষই দায়ী, উভয় পক্ষই দায়ী। সুতরাং এই গণহত্যার জন্য এক পক্ষকে আপনি দোষারোপ করবেন, আর এক পক্ষ জায়গায় আপনি মুখে কুলু পেটে থাকবেন, সে ব্যাপারে আমি মোটেই একমত নই। এখন আপনি আবার প্রশ্ন করতে পারেন, যেহেতু অনুষ্ঠান শেষের দিকে বলছেন। জি, আমি একটু ডক্টর শফিকুর রহমানের কাছে যাব, একই বিষয়ে কি বলবেন আপনি? আমার কাছে যেটা মনে হয় যে পলিটিক্যাল প্রসেসের কতগুলো থিওরিটিক্যাল কনসেপ্ট এবং কতগুলো জিনিস আছে, পট করে এই অবস্থায়, এই পরিস্থিতিতে এই সরকার তো গণতান্ত্রিক সরকারও নয়, এই সরকার বিপ্লবী সরকার। কাজে এই বিপ্লবী সরকারে এসে যেভাবে পরিবেশ তারা চেষ্টা করছে, যেটা গত 15-20 বছর অন্যরকম হয়ে গেছে, সেখান থেকে একটা মিডল পজিশনে আনার জন্য একটা গণতান্ত্রিক প্রসেস যেটা হারিয়ে গেছে গত দুটো ইলেকশনে, একেবারে 100% হারিয়ে গেছিল। প্রথম ইলেকশনটায় ছিল, আর 4 নম্বরে একেবারে 0 হয়ে গেছিল গণতান্ত্রিক প্রসেস। কাজেই আওয়ামী লীগকে নিয়ে আসা, এবং ঠিক এই অল্প 3 মাসের ভেতরে, এটা সময় লাগবে, এটা আসবে। আওয়ামী লীগকে তো তারা ব্যান করছে না, আওয়ামী লীগকে তো তারা ঘৃণা করে ফেলে দিচ্ছে না। আওয়ামী লীগের কোনো লোক, কোনো লিডার সাহস করে বেরিয়ে আসার সাহস নেই।
তাদের যদি সাহস থাকতো তাহলে তারা এতদিনে বেরিয়ে আসতো, এবং তাদের কিছু কিছু লোক আসবে আমার কাছে যেটা মনে হয়। কেন, তাজউদ্দিনের ছেলে তো কথা বলেছে, সে তো একটা লিডারশিপ নিয়ে আসতে পারে। সাবের আহমেদ চৌধুরী আছে, তারা তো লিডারশিপ নিয়ে আসতে পারে। ওখানে মান্নান সাহেব আছে, লিডারশিপ নিয়ে আসবে আমি বলছি। কারণ একটা এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা আমি একটু ব্যাক করব 30 সেকেন্ড 10 সেকেন্ডের জন্য, যে আওয়ামী লীগ কিন্তু এক সময় এই জামাতের সাথে কোঅপারেট করে ইলেকশন করেছিল, আপনার মনে আছে কি না? রাইট। জামাতের সময় জামাতকে তারা পার্ট নিয়ে, আজকে আমরা জামাতকে আওয়ামী লীগের শত্রু এবং অন্যভাবে মনে করছি, এটা ভুল। আপনার আব্বা অনেক ভালো লিখতেন, আমি জানি, আপনার আব্বাকে আমি ভালোভাবে চিনি। আমি হারুন এবং এদের বন্ধু, আপনার আব্বার সাথে আমার দেখা হয়েছে বেশ কয়েকবার, বাবার সাথে, মুসা ভাইয়ের সাথে অবজারভার অফিসে, অন্য অন্য জায়গায়। এখন পয়েন্টটা হচ্ছে যে আপনাদের বুঝতে হবে যে হিস্টোরিক্যালি আওয়ামী লীগের বিবর্তন হয়ে গেছে। শেখ মুজিবের আওয়ামী লীগ আর হাসিনার আওয়ামী লীগ এক নয়, রাইট। একেবারে এক নয়, আপনাকে এটা বুঝতে হবে। এটা যদি আপনি না বোঝেন তাহলে আওয়ামী লীগকে এগিয়ে নিতে পারবেন না আপনারা। আমি প্রথম বলেছি যে আওয়ামী লীগকে পার্টিতে এবং এই সিস্টেমের ভেতরে নিয়ে আসা, সুলতানার একটা প্রোগ্রামে আমি বলেছি, এবং আস্তে আস্তে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে ইনকর্পোরেট করবে, এবং বিএনপি একেবারে যদি ওপেনলি না করে, যদি নিউট্রাল কোনো আওয়ামী লীগের গ্রুপ এগিয়ে না আসে, সেটা যদি সম্পূর্ণভাবে হাসিনার এবং ভারতের কন্ট্রোলে থাকে, তাহলে সেই আওয়ামী লীগকে বাংলাদেশে অ্যাকসেপ্ট করবে না। আপনাকে এটা বুঝতে হবে। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রাকচার, সোশ্যাল স্ট্রাকচার হিসেবে সেটা যদি আপনি বোঝেন, তাহলে এটা পরিষ্কার যে, কারণ আওয়ামী লীগ সুবিধা বলতো না, জামাতের সাথে যাবে, আবার মানে অসুবিধার সময় জামাতকে সমালোচনা করে বাদ দিয়ে করবে, ব্যান করে দিয়েছে, এটা তো ঠিক না। তো আমরা ফিরে আসি যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে গণতন্ত্রের মাধ্যমে, গণতান্ত্রিক প্রসেসে আওয়ামী লীগকে রাখতে হবে, কারণ আওয়ামী লীগ একটা বড় রকম হিস্টোরিক্যাল পলিটিক্যাল পার্টি, এবং বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধে একটা বড় রকম ভূমিকা পালন করেছে। কিন্তু আমি আবার বলছি যে শেখ মুজিবের আওয়ামী লীগ আর হাসিনার আওয়ামী লীগ এক নয়। হাসিনার আওয়ামী লীগ ইজ এ করাপ্ট আওয়ামী লীগ। হাসিনার আওয়ামী লীগ অন্যদের বাদ দিয়ে আওয়ামী লীগ। হাসিনার মানে গণতান্ত্রিক কোনো প্রসেসই ছিল না তার আওয়ামী লীগের ভেতরে। কাজী সেই হিসেবে আমাদেরকে আওয়ামী লীগের পরিবর্তন দরকার, এনে একটা ন্যাশনাল ফর্ম অফ মানে কনভেনশন করে একটা ন্যাশনাল ডিসকাশন, যেটা ডক্টর ইউনূস এগিয়ে যাচ্ছে, যদি এইভাবে যাওয়া যায়। কারণ আওয়ামী লীগের থেকে রাষ্ট্রকে এবং জনগণকে সেপারেট করতে হবে। রাষ্ট্র কিন্তু আওয়ামী লীগ মানে পলিটিক্যাল পার্টি হিসেবে থাকবে, কিন্তু তার চেয়েও বড় ইম্পর্টেন্ট হলো রাষ্ট্র। রাষ্ট্র যদি ক্রাইসিসে আসে, তাহলে আওয়ামী লীগের কোনো দাম নেই। আমাদের স্বাধীনতা যদি ক্রাইসিসে আসে, যেটা ভারতের সাথে এত সম্পর্ক করে, আজকে মোদি বলেছে যে বাংলাদেশ বলে কিছু নেই, বলার চেষ্টা করেছে। এই যে প্রচেষ্টাটা, এই যে পার্সপেক্টিভটা, এটা ঠিক ভালোভাবে বাংলাদেশের স্বার্থে, বাঙালির স্বার্থে কাজ করবে না। জি, বাংলাদেশের 80-82% মুসলমান। কাজী আপনাদের স্ট্র্যাটেজিক্যালি আওয়ামী লীগের কতগুলো পরিবর্তন, অর্গানাইজেশনাল চেঞ্জ এবং ফিলোসফিক্যাল চেঞ্জ, ইডিওলজিক্যাল চেঞ্জ দরকার। এখানে আমি শেষ করছি। জি, আপনাকে ধন্যবাদ ডক্টর শফিকুর রহমান। আজকে আমরা অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি ফাহিম রেজা নূর, আপনিও ভালো থাকবেন। একটু জবাব দিতে চেয়েছিলাম, 30 সেকেন্ড। জি 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 বলুন। না, আমি ওনার সাথে বাহাত করতে চাই না, তবে বেশ কিছু কথা আমি একটা জবাব দিতে পারতাম, কিন্তু যেহেতু সময় কম, ওনার প্রতি শ্রদ্ধা রেখে
এবং আজকে অনুষ্ঠান বেশ ভালোই হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জি, ভালো থাকবেন। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।